অর্ধেন্দু, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, আমরা আজকের ক্লাস 24তম ক্লাস আমাদের। 24তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, আমরা লাস্ট ক্লাসে লেআউট অর্থাৎ বিন্যাস 10ম অধ্যায় নিয়ে মূলত আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেম অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, দেখো, পণ্য বিন্যাস, পণ্য বিন্যাসের সুবিধা, পণ্য বিন্যাসের অসুবিধা, পণ্য বিন্যাসের অসুবিধা, স্থির অবস্থান বিন্যাস, স্থির অবস্থান বিন্যাসের সুবিধা, স্থির অবস্থান বিন্যাসের অসুবিধা। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার টপিক। তাহলে আমরা মূলত দুইটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। একটা হচ্ছে পণ্য বিন্যাস নিয়ে, আর একটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাস নিয়ে। হ্যাঁ, তো স্থির অবস্থান বিন্যাস এবং পণ্য বিন্যাস মেনলি হচ্ছে দুইটা টপিক। তো প্রথমে আমরা এই দুইটা জিনিসের সংজ্ঞা জানবো, তারপরে এটার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমেই চলে আসি পণ্য বিন্যাস। দেখো, পণ্য বিন্যাস বলতে কি বুঝি আমরা, এটা একটু খেয়াল করে রাখো। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু খেয়াল করো, তোমরা যারা উপস্থিত আছো তারা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, যে বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয় তাকে আমরা পণ্য বিন্যাস বলি। যে বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে, খেয়াল করো সবাই, যে বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার সাথে, একটি রেখার পথে স্থাপন করা হয় তাকে আমরা পণ্য বিন্যাস বলে থাকি। তাহলে যে বিন্যাসে কি করি আমরা, কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি নির্দিষ্ট রেখার পথে আমরা স্থাপন করি, সেটাকে আমরা পণ্য বিন্যাস বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই হচ্ছে বেসিক্যালি পণ্য বিন্যাসের মূল কাহিনী। তো এখানে যে এটা কি আর বড় করা সম্ভব? এটা মনে হচ্ছে আর সম্ভব না বড় করা। তোমরা কি দেখতে পাচ্ছ? ফ্লো চার্ট একটা টেক্সটাইল কোম্পানির, খেয়াল করো, একটি টেক্সটাইল ফলো চার্ট বলা হয় এটাকে, অফ টেক্সটাইল কোম্পানির আর কি। তো এখানে টেক্সটাইল কোম্পানি, দেখো, টেক্সটাইল রিসোর্সেস, টেক্সটাইল ফেব্রিক্স, প্রথমে যেটা আসছে ইনপুট বা র মেটেরিয়ালস, তারপরে দেখো প্রসেসিং, প্রসেস স্টেল, আরেকটা হচ্ছে প্রসেস স্টেল, আরেকটা হচ্ছে কি আউটপুট। একটা হচ্ছে আউটপুট। তার মানে একটা হচ্ছে ফলো চার্ট ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, মাঝখানে হচ্ছে প্রসেসিং স্টেজ আর কি।
প্রসেস করে তারপরে সেটা আউটপুটে পরিণত হবে। অর্থাৎ ইনপুটগুলো, র মেটেরিয়ালসগুলো প্রসেসের মাধ্যমেই কিন্তু সেটা আউটপুটে রূপান্তরিত হয়, অর্থাৎ ফাইনাল প্রোডাক্টে রূপান্তরিত হয়। তো এখানে আমরা যেটা দেখি, দেখো টেক্সটাইল ফেব্রিক্সের ক্ষেত্রে যেটা হয়, ইয়াটিম ম্যানুফ্যাকচারিং, আর্ন ম্যানুফ্যাকচারিং। দেখো আর্ন ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটা একটা স্পিনিং মিলের মাধ্যমে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করছে এবং এটার মাধ্যমে ফাইনাল প্রোডাক্ট হিসেবে ইয়ার্ন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ইয়ার্ন থেকে আবার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। সেখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে সেটাকে কাটিং করে সেটা ওয়ারিং করা হয় এবং সেটাকে আমরা সেটা থেকে আবার আমরা কি বলে গ্রে ফ্যাব্রিক্স আমরা পেয়ে যাচ্ছি। এরপরে গ্রে ফ্যাব্রিক্স থেকে আমরা পাচ্ছি দেখো ওয়্যার প্রসেসিং করে, যেমন হচ্ছে ডাইং করছি, তারপরে সেটাকে তোমার তোমার কি বলে মানে বিভিন্ন ধরনের আমরা প্রসেস করছি, করে সেটাকে আমরা বিভিন্ন কি বলে ফাইনাল একটা প্রোডাক্টের দিকে আমরা ইয়ে হবো। এরপরে আমরা যেটা পাচ্ছি দেখো সেটা হচ্ছে ফায়ার হেড ফ্যাব্রিক্স বলা হচ্ছে এটাকে। এরপরে ফাইনালি ফায়ার হেড ফ্যাব্রিক্সটাকে কাজে লাগে আমরা বিভিন্ন ধরনের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আমরা প্রোডাকশন করছি এবং ফাইনালি আমরা সেটা আউটপুট হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম। হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা বলি বিভিন্ন ধরনের ড্রেস, বিভিন্ন ধরনের যে যেটা বানাচ্ছে আর কি, সেটাই আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মূল বৈশিষ্ট্য। ওকে, তো এটা গেল একটা বিষয়। এরপরে চলে আসো পণ্য বিন্যাসের সুবিধা। তাহলে পণ্য বিন্যাস কাকে বলে আমরা জানলাম, এবার পণ্য বিন্যাসের সুবিধা জানবো, অসুবিধা জানবো, তারপরে আমরা স্থির অবস্থান বিন্যাস কি সেটা জানবো, স্থির অবস্থান বিন্যাসের সুবিধা এবং অসুবিধা জানবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এ পর্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে পণ্য বিন্যাসের সুবিধা সমূহ নিয়ে আলোচনা করব। দেখো পণ্য বিন্যাস কেন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা থেকে আমরা কি সুবিধা পেয়ে থাকি। নাম্বার 1, পণ্য বিন্যাসের অন্যতম সুবিধা হচ্ছে কুইক রেট অফ প্রসেস, অর্থাৎ দ্রুত প্রক্রিয়াকরণের হার। কুইক রেট অফ প্রসেস, আমরা দ্রুত এটাকে প্রসেস করতে পারি। পণ্য বিন্যাসের অন্যতম সুবিধা হচ্ছে এটাকে দ্রুত প্রসেসিং করা যায়, দ্রুত সহজে এক পণ্য থেকে অন্য পণ্যে রূপান্তর করা যায়। এরপরে স্বল্প মজুদ, লেস ইনভেন্টরি। লেস ইনভেন্টরি বলা হচ্ছে কেন, যেখানে আসলে মজুদের পরিমাণ খুবই স্বল্প থাকে, স্বল্প মজুদ। তারপরে হচ্ছে ব্যারিয়ার্স, রিডিউসিং কস্ট। এখানে আসলে কস্ট অনেক কস্ট কমিয়ে ফেলা যায়। পণ্য বিন্যাসের অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে এখানে সহজেই কিন্তু ব্যয়টাকে রিডিউস করা যায়, কস্টটাকে কমানো যায়। এরপরে সহজ তত্ত্বাবধান, ইজি সুপারভিশন, সহজ তত্ত্বাবধান। খুব সহজেই হচ্ছে এটার পণ্য বিন্যাসের অন্যতম সুবিধা হচ্ছে যে সহজে এটাকে আমরা সুপারভিশন করতে পারি, যেহেতু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, সে কারণে খুব সহজে কিন্তু ইজিলি আমরা এটাকে সুপারভিশন করতে পারি। ওকে, দেন এরপরে আসছে সময় মতো পণ্য সরবরাহ। সময় মতো পণ্য সরবরাহ, তাহলে পণ্য বিন্যাসের অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে যে সময় মতো তুমি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে। অর্থাৎ আমরা যদি কমিটমেন্ট করবো, যেটা কাস্টমারদের সাথে যে কমিটমেন্টটা আমরা করি, সেই কমিটমেন্ট অনুযায়ী পণ্য উৎপাদন করে সেটাকে আমরা সময় মতো ডেলিভারি দিতে পারি খুব সহজে। এটা হচ্ছে পণ্য বিন্যাসের অন্যতম আরেকটা সুবিধা। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা পণ্য বিন্যাসের সুবিধা সমূহ দেখলাম। 1 নম্বর হলো দ্রুত প্রক্রিয়াকরণ,
হার, কুইকলি আমরা এটাকে প্রসেস করতে পারি। 2 নম্বর হচ্ছে স্বল্প মজুদ, এখানে খুব বেশি পরিমাণ ইনভেন্টরি বা মজুদ রাখার প্রয়োজন হয় না। ব্যয় হ্রাস, রিডিউসিং কস্ট, মানে খরচটাকে রিডিউস করে ফেলা যায়, কস্টটাকে রিডিউস করে ফেলা যায়। 4 নম্বর হচ্ছে সহজ তত্ত্বাবধান, ইজি সুপারভিশন, সহজে আমরা এটাকে তত্ত্বাবধান করতে পারি, সুপারভিশন করতে পারি। আর 5 নম্বর হচ্ছে সময় মতো পণ্য সরবরাহ, অর্থাৎ ডেলিভারি প্রোডাক্ট ইন টাইম। সহজে আমরা সময় মতো আমরা পণ্যটাকে ডেলিভারি করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পুনঃ ডিজাইনের সমস্যা, প্রবলেম ইন ডিজাইন। দেখো, পণ্য ডিজাইনের কিছু অসুবিধা আছে, এই অসুবিধাগুলো আমরা এখন জানবো। পণ্য ডিজাইনের অন্যতম যে সকল অসুবিধাগুলো আমরা লক্ষ্য করি তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পুনঃ ডিজাইনের সমস্যা। পণ্য ডিজাইন, একটা নির্দিষ্ট ডিজাইনে যখন তুমি প্রোডাক্ট উৎপাদন করো, সেটাকে আবার যদি পুনঃ ডিজাইন করতে হয়, মানে পুনরায় আবার যদি ডিজাইন করার প্রয়োজন হয়, তাহলে সেটা কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা, অর্থাৎ সহজে এই কাজটা সম্পন্ন করা যায় না। তো এটা হচ্ছে পণ্য বিন্যাসের অন্যতম আরেকটা অসুবিধা। অর্থাৎ আমরা চাইলেই যে কোনো সময় যে কোনো ধরনের পণ্য আমরা পুনরায় আবার ডিজাইন করবো নতুন করে, সেটা কিন্তু সম্ভব হয় না। এরপরে চলে আসো অধিক বিনিয়োগ, মোর ইনভেস্টমেন্ট। অধিক বিনিয়োগ, দেখো মোর ইনভেস্টমেন্ট, এখানে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ, অর্থাৎ একবারে অনেক বেশি পরিমাণ অর্থ যদি আমরা বিনিয়োগ না করি, তাহলে কিন্তু এখান থেকে সুফল পাওয়া যায় না সহজে। অর্থাৎ সহজে যদি আমরা সুফল পেতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করার প্রয়োজন। এটা হচ্ছে একটা বড় ধরনের অসুবিধা। নাম্বার 3, উৎপাদন বন্ধ, শাটডাউন অফ প্রোডাকশন। শাটডাউন অফ প্রোডাকশন, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বল্পতার কারণে বিভিন্ন কিছুর ক্ষেত্রে মূলত আমাদেরকে কি করতে হয়, প্রোডাকশনের ক্ষেত্রে এটা শাটডাউন করার প্রয়োজন হয়, অর্থাৎ উৎপাদন বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, উৎপাদন অনেক সময় দেখা যাচ্ছে কি হয়, শাটডাউন করার প্রয়োজন হয়ে থাকে, বন্ধ করার প্রয়োজন হয়ে থাকে। ওকে, দেন এরপরে আসো মেশিনের কার্যকারিতা, ineffectiveness of machineries, ineffectiveness of machineries, অর্থাৎ মেশিনের কার্যকারিতা। মেশিনের কার্যকারিতা বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে, মেশিনের কার্যকারিতা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, হ্যাঁ ওকে, যেটা বলছিলাম আমরা, উৎপাদন বন্ধ, অর্থাৎ শাটডাউন অফ প্রোডাকশন, উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। কিভাবে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, উৎপাদন বন্ধ হওয়ার ক্ষেত্রে আমরা যেটা বোঝাচ্ছি যে
যদি কখনো সিস্টেম পণ্যবিন্যাসের ক্ষেত্রে যেহেতু সুনির্দিষ্ট একটা পদ্ধতি অনুসরণ করতে হয়, অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, তো এই কাজগুলো যদি আমরা প্রপার ওয়েতে সম্পূর্ণ করতে ব্যর্থ হই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে চলে আসো, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মেশিনের কার্যকারিতা, ইনএফেক্টিভনেস অফ মেশিনারিজ, অর্থাৎ মেশিনের কার্যকারিতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মেশিনের কার্যকারিতা কিভাবে বন্ধ হয়ে যেতে পারে? মেশিনের কার্যকারিতা যদি দেখা যাচ্ছে র মেটেরিয়ালসের তোমার থাকে, সাফিসিয়েন্ট যদি না থাকে র মেটেরিয়ালস, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে এই একটু পরে ওকে ডিয়ার স্টুডেন্ট, যেটা বলছিলাম আমরা, তো মেশিনের কার্যকারিতা, ইনএফেক্টিভনেস অফ মেশিনারিজ, অর্থাৎ মেশিনটি যদি তোমার অকেজো হয়ে যেতে পারে। কেন অকেজো হয়ে যেতে পারে? যদি দেখা যাচ্ছে যে তোমার কি বলে এটারে র মেটেরিয়ালসের তোমার যদি পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়ালস না থাকে, যদি আমরা সেটা সংগ্রহ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মেশিনের কার্যকারিতা কমে যেতে পারে, হ্যাঁ, উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, তাই না? তো এটাই হচ্ছে বড় ধরনের অসুবিধা পণ্য বিন্যাসের। এরপরে আসছে নমনীয়তার অভাব, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এখানে ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে, যেখানে আসলে আমি চাইলেই যে কোনো সময় পরিবর্তন করে ফেলতে পারি না। মানে চাইলেই দেখা যাচ্ছে যে ডিজাইন পছন্দ হচ্ছে না, সাথে সাথে আমি চেঞ্জ করে ফেলবো, অন্য কোনো ডিজাইনের প্রোডাক্ট আমি তৈরি করব, সেটা কিন্তু চাইলেই পসিবল না। তো এই জন্যই বলা হচ্ছে যে নমনীয়তার এখানে প্রচন্ড রকম অভাব আমরা এখানে লক্ষ্য করবো। 6 নাম্বার হচ্ছে বিশেষায়িত ভবন, স্পেশালাইজড বিল্ডিং। এখানে সাধারণত যেটা হয়, নির্দিষ্ট ভবনে নির্দিষ্ট পরিমাণ পণ্যই কিন্তু সেখানে উৎপাদন করা হয়ে থাকে, বা সেখানে মোট কথা হচ্ছে যে আমরা স্পেসিফিক প্রোডাক্টের জন্য আমরা স্পেসিফিক বিল্ডিং আমরা সেখানে ব্যবহার করে থাকি। তো এই কারণে দেখা যাচ্ছে যে সেখানে সবকিছু সুনির্দিষ্ট হওয়ার কারণেই বিশেষায়িত ভবনেই সাধারণত আমরা নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা সামগ্রী আমরা উৎপাদন করি। তো এটাও একটা বড় ধরনের প্রবলেম, যে সেখানে আমরা চাইলেই সেটা চেঞ্জ করতে পারি না, সেটা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টে আমরা ডাইভার্ট করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তো এটাও হচ্ছে পণ্য বিকাশের আরেকটি বড় ধরনের অসুবিধা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পণ্য বিন্যাসের সুবিধা এবং অসুবিধা গুলো আমরা বোঝার চেষ্টা করলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা চলে আসি স্থির অবস্থান বিন্যাস কাকে বলে। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, স্থির অবস্থান বিন্যাস বলতে কি বুঝিয়ে? ঠান্ডা লেগে যাবে, সরি। ওকে, তো যেটা বলছিলাম, সরি এক্সট্রিমলি, স্থির অবস্থান বিন্যাস, ফিক্সড পজিশন লেআউট।
যে বিন্যাসের ক্ষেত্রে দেখো, যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে আমরা স্থির অবস্থান বিন্যাস বলে থাকি। অর্থাৎ যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে স্থির অবস্থান বিন্যাস বলে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে দেখো, একটু খেয়াল করতে, ফিক্সড পজিশন লেআউট একটু ভালো করে বুঝতে হবে। এটা যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে আমরা স্থির অবস্থান বিন্যাস বলে থাকি, ফিক্সড পজিশন লেআউট। দেখো এখানে আমরা প্রত্যেকটা আইটেম নিয়ে একটু আলোচনা করি। দেখো, রুফিং কন্ট্রাক্টর এখানে বসেন, তারপরে জেনারেল কার্পেন্ট্রি অ্যান্ড সাপ্লায়ার্স, তারপরে গ্রেডিং ইকুইপমেন্ট অ্যান্ড অপারেটরস, তারপরে আর্কিটেক্টস, তারপরে তোমার পেন্টিং কন্ট্রাক্টর, ফিনিশ কার্পেন্ট্রি, তারপরে প্লাস্টার কন্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, তারপরে মেসনরি কন্ট্রাক্টর, প্লাম্বিং কন্ট্রাক্টর, এরকম যত কন্ট্রাক্টর, যতগুলো পার্টিস আছে, দেখো সবগুলো পার্টিস এই নির্দিষ্ট জায়গাতে চলে আসবে নির্দিষ্ট একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। তার মানে সবাই কিন্তু চলে আসছে এই সেন্টার পজিশনে। তো মূল কথা হচ্ছে যে যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটা নির্দিষ্ট স্থানে স্থির থাকবে এবং কর্মীরা তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট আসবে। তার মানে এই যে ধরো এখানে যে ইয়েটা আমরা দেখছি ফ্যাক্টরির ভিতরে, এটাই হচ্ছে পণ্য। আর এই পণ্যটি তৈরি করার জন্য তোমার কর্মীরা তাদের হাতিয়ার এবং যন্ত্রপাতি নিয়ে কি করবে, এখানে চলে আসবে। তার মানে এই যতগুলো পার্টি আছে আমরা দেখলাম, পক্ষ আছে, সবাই কিন্তু তাদের নিজ নিজ ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা কিন্তু এখানে কাজ করার জন্য এসে হাজির হবে। এই হচ্ছে বেসিক্যালি ফিক্সড পজিশন দেওয়া। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা স্থির অবস্থান বিন্যাসের সংজ্ঞা জানলাম। এবার আমরা এটার সুবিধা জানবো এবং অসুবিধা জানবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, স্থির অবস্থান বিন্যাসের অন্যতম অসুবিধা হচ্ছে, দেখো স্থির অবস্থান বিন্যাসের অন্যতম অসুবিধা হচ্ছে মোর ফ্লেক্সিবল। সুবিধা, অন্যতম অসুবিধা হচ্ছে স্থির অবস্থান বিন্যাস হচ্ছে মোর ফ্লেক্সিবল, অর্থাৎ এটা চাইলেই আমরা এটা পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে, স্থির অবস্থান বিন্যাসের অন্যতম সুবিধা হচ্ছে যে আমরা এটা চাইলে কি করতে পারি, এটা আমরা পরিবর্তন করতে পারবো, চেঞ্জ করতে পারবো আমাদের পছন্দ মতো। এই জন্য এটাকে বলছি মোর ফ্লেক্সিবল। ওকে, আচ্ছা, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্থায়ী সম্পদের যথাযথ ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, স্থায়ী সম্পদের যথাযথ ব্যবহার করাও সম্ভব। স্থায়ী সম্পদের যথাযথ ব্যবহারটা আমরা কিভাবে করব, অর্থাৎ আমাদের যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোকেও কিন্তু আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারব। প্রপার ইউজ অফ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ আমাদের যে স্থায়ী সম্পদ আছে সেই সম্পদগুলোকে আমরা প্রপারলি কাজে লাগাতে সক্ষম হব। এরপরে চলে আসো রিডিউসিং কস্ট। রিডিউসিং কস্ট অর্থাৎ ব্যয় হ্রাস। কস্ট রিডিউস করে ফেলা যাবে, ব্যয় হ্রাস করে ফেলা যাবে। রিডিউসিং কস্ট, কিভাবে ব্যয় হ্রাস করা যায়, কিভাবে ব্যয় কমানো যায়। দেখো এখানে বলা হচ্ছে যে
স্থির অবস্থান বিন্যাস যেহেতু একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু এখানে সবাই চলে আসে, এখানে খুব বেশি মুভমেন্টের প্রয়োজন হয় না, অর্থাৎ যেখানে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে সেখানেই সবকিছু এসে হাজির হয়। তো তার মানে হচ্ছে যে এখানে তোমার অটোমেটিক্যালি কস্টটাকে কমিয়ে ফেলা যায়। নাম্বার 4, স্বল্পমেয়াদী কর্মসূচি, শর্ট টার্ম প্রোগ্রাম। স্থির অবস্থান বিন্যাসের অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে আসলে যে প্রোগ্রামগুলো, যে কর্মসূচিগুলো নেওয়া হয়, এটার মেয়াদটা সাধারণত স্বল্প মেয়াদী হয়ে থাকে। তো যে কারণে তোমার খুব বেশি প্রবলেমে ফেস করতে হয় না, কারণ মেয়াদ যেহেতু খুবই স্বল্প সময়ের জন্য শর্ট ভাবে প্রোগ্রামগুলো, শিডিউলগুলো তৈরি করা হয়। দীর্ঘমেয়াদী হলে তো সেক্ষেত্রে একটা ঝামেলা থাকতো, কিন্তু যেহেতু শর্ট টার্মের প্রোগ্রামগুলো আমরা সেট করি, শিডিউল করি, সে কারণে আমাদের জন্য এটা সুবিধা। এরপরে 5 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ইজি সুপারভিশন। ইজি সুপারভিশন, সহজ তত্ত্বাবধান। ইজি সুপারভিশন, ইজি সুপারভিশন কি দেখো, মানে সহজেই কিন্তু আমরা সুপারভিশন মানে তত্ত্বাবধান করতে পারি, সহজে তত্ত্বাবধান করা যায়। কিভাবে সহজে তত্ত্বাবধান করা যায় দেখো, সহজ তত্ত্বাবধান বলতে আমরা কি বুঝি? সহজ তত্ত্বাবধান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার চাইলেই আমরা এই যে যেহেতু খুবই স্বল্প মেয়াদী কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সাধারণত কাজ করা হয়ে থাকে, সে কারণে চাইলেই কিন্তু খুব ইজিলি, আর যেহেতু একটা সেন্টার পজিশনে নির্দিষ্ট একটা জায়গাতেই সকল ধরনের কাজ হয়, সে কারণে কিন্তু খুব ইজিলি কিন্তু সেটা আমরা সুপারভাইজ করতে পারি। এই জন্য বলা হচ্ছে স্থির অবস্থান বিন্যাসের অন্যতম আরেকটি সুবিধা হচ্ছে সহজে ইজিলি এটাকে আমরা সুপারভিশন করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে স্থির অবস্থান বিন্যাসের অসুবিধা। স্থির অবস্থান বিন্যাসের বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেমন দেখো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, অত্যধিক ব্যবস্থাপনা ব্যয়। ডিয়ার স্টুডেন্ট, স্থির অবস্থান বিন্যাসের অন্যতম অসুবিধা হচ্ছে অত্যধিক ব্যবস্থাপনা ব্যয়, অর্থাৎ মোর এস্টাবলিশমেন্ট কস্ট। অর্থাৎ এখানে এস্টাবলিশমেন্ট কস্টটা হচ্ছে অনেক বেশি, এস্টাবলিশমেন্ট কস্ট হচ্ছে অনেক বেশি, অর্থাৎ এটা প্রতিষ্ঠা করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ যেমন ধরো যে জাহাজ নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প কিন্তু সেই সামুদ্রিক সমুদ্র বন্দরে সাধারণত এটা গড়ে ওঠে, এবং যেখানে জাহাজটা সাধারণত নোঙ্গর করে বা রাখা হবে সেখানেই কিন্তু জাহাজ শিল্প কারখানাটি গড়ে ওঠে, এবং সেখানেই সাধারণত যেটা হয় সে আমাদের সেই ফ্যাক্টরিটি সেখানে তৈরি করতে হয়। তো এটা করার জন্য প্রচুর পরিমাণ অর্থের ব্যয় হয়। সাধারণত এখানে ভারী শিল্প পণ্যগুলো সাধারণত তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। সে কারণে এটার ব্যবস্থাপনা ব্যয় সাধারণত অনেক বেশি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে দক্ষ কর্মীর অভাব। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখানে সাধারণত এক্সপার্ট ওয়ার্কাররা ছাড়া কিন্তু কাজ করতে পারে না। যেমন ধরো জাহাজ নির্মাণ শিল্পের কথা যদি আমরা বলি, তাহলে কোনো জাহাজ তৈরি করার জন্য কোনো অদক্ষ শ্রমিককে যদি সেখানে নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু সে সেই কাজটা সম্পন্ন করতে পারবে না। তার মানে এই কাজটা করার জন্য যে জাহাজ নির্মাণের দক্ষ, তাকেই কিন্তু সেখানে নিয়োগ দিতে হবে। অর্থাৎ দক্ষ কর্মীর সংকট যদি থাকে, তাহলে কিন্তু কাজটা স্মুথলি এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এই জন্য বলা হচ্ছে সাধারণত এই ধরনের শিল্প প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে কর্মীর কিন্তু মানে যথেষ্ট কর্মীর অভাব আমরা লক্ষ্য করি। 3 নম্বর হচ্ছে মোর টাইম, সময় সাপেক্ষ। সাধারণত এটা সময় সাপেক্ষ একটা বিষয়, ইজিলি কিন্তু এটা আমাকে করতে পারি। মোর টাইম মানে এখানে প্রচুর পরিমাণ সময় লাগে, সময় ব্যয় হয়ে থাকে, এটা একটা বিষয়। এরপরে সীমিত প্রয়োগ ক্ষেত্র, সীমিত প্রয়োগ ক্ষেত্র, লিমিটেড অ্যাপ্লিকেশন ফিল্ড,
লিমিটেড অ্যাপ্লিকেশন ফিল্ড। দেখো লিমিটেড অ্যাপ্লিকেশন ফিল্ড, সীমিত প্রয়োগ ক্ষেত্র। সীমিত প্রয়োগ ক্ষেত্রটা কি দেখো, যেহেতু এখানে কিন্তু চাইলেই কিন্তু অ্যাপ্লাই করা অর্থাৎ এটা ইমপ্লিমেন্ট করার জন্য এটা যেখানে খুশি যেভাবে খুশি চাইলেই কিন্তু আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি না। অর্থাৎ এটার প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে খুবই সীমিত, লিমিটেড। নির্দিষ্ট স্পেসিফিক কিছু ক্ষেত্রে সাধারণত কাজ করার জন্য সাধারণত এই সেক্টর কাজ করা হয়ে থাকে। অর্থাৎ এটার প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে খুবই লিমিটেড, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাধারণত এটা প্রয়োগ করা সম্ভব। এরপরে চলে আসো ব্যবহার অযোগ্য মেশিনপত্র। ব্যবহারের অযোগ্য মেশিনপত্র, স্থির অবস্থান বিন্যাসের অন্যতম আর একটা অসুবিধা হচ্ছে, দেখো এটা দেখা গেল যে কোনো একটা যখন এটা কাজ করা হয়, কাজ করতে করতে যদি কোনো একটা মেশিন যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তাহলে কিন্তু সেই মেশিনটা কিন্তু আর সেখানে কাজ করানো সম্ভব না। কিন্তু যেহেতু মেশিনটি হচ্ছে ভারী, সে কারণে চাইলেই কিন্তু আমরা সহজে সেখান থেকে মুভমেন্ট করাতে পারি না। তো সেটা দেখা যাচ্ছে সেখানে রাখাও যেমন সমস্যা, আবার সেটা মনে করো যে মুভমেন্ট করানোও কিন্তু সমস্যা। অর্থাৎ কোনো ভারী যন্ত্রপাতি যদি কখনো অব্যবহারযোগ্য হয়ে যায়, তাহলে সেটা যেমন একদিকে সেখানে রাখার প্রবলেম, অন্যদিকে সেখান থেকে সরানোটাও কিন্তু অনেক ব্যয়বহুল। তো এটা একটা বড় ধরনের অসুবিধা। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাসের কিছু গুরুত্বপূর্ণ অসুবিধা রয়েছে, যেমন অত্যাধিক ব্যবস্থাপনা ব্যয়। এটার মানে ম্যানেজ করতে গিয়ে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো, ভারী শিল্পগুলো, এটা অনেক ব্যয়বহুল একটি বিষয়। দক্ষ কর্মীর অভাব, এখানে দক্ষ কর্মীর সংকটের কারণে অনেক সময় আমরা ঠিকমতো স্মুথলি কাজ সম্পন্ন করতে পারি না, এগিয়ে নিতে পারি না, এটা একটা বড় ধরনের অসুবিধা। সময় সাপেক্ষ, এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের পণ্যগুলো সাধারণত অল্প সময়ের মধ্যে এটা উৎপাদন করা সম্ভব হয় না। এটা সাধারণত দীর্ঘ সময় ব্যাপী কাজ করে সাধারণত এখান থেকে আমরা আউটপুটটা পেয়ে থাকি, অর্থাৎ যে প্রোডাক্ট আমরা উৎপাদন করছি সেটা। যেমন একটা জাহাজ নির্মাণ শিল্পের কথা যদি আমরা বলি, একটা জাহাজ কিন্তু একদিনে, 10 দিনে বা 1 মাসে অথবা 2 মাসে উৎপাদন করা হয় না। এটা উৎপাদন করতে দেখা যাচ্ছে কয়েক মাস অথবা কয়েক বছর এটা সময় লেগে যেতে পারে। এরপরে চলো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সীমিত প্রয়োগ ক্ষেত্র। সীমিত প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ এটার প্রয়োগ ক্ষেত্রটা কিন্তু খুবই লিমিটেড, অর্থাৎ যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, যে কোনো সময় কিন্তু আমরা চাইলেই এটা অ্যাপ্লাই করতে পারি না। এটা সাধারণত স্পেসিফিক একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট কোনো কাজকে সামনে রেখেই সাধারণত এই কাজটা সম্পন্ন করা হয়ে থাকে। এরপরে চলে আসো এই ছিল আরেকটা হচ্ছে ব্যবহার অযোগ্য মেশিনপত্র। ব্যবহারের অযোগ্য যে মেশিনপত্র, সেই মেশিনপত্রগুলো যেহেতু সাধারণত এটা ভারী শিল্পের জন্য মেশিনপত্র, সে কারণে চাইলেই আমরা মেশিনগুলো সহজে সেখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি না। আবার সেটা সেখানে কিন্তু রেখে দেওয়াও কিন্তু সম্ভব হয় না, সংরক্ষণ করা সম্ভব না। তো এটা ছিল বড় ধরনের অসুবিধা। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি আমাদের আজকের যে আলোচনা টপিকগুলো ছিল, সেই টপিকগুলো আলোচনা মোটামুটিভাবে শেষ করলাম। এখন তোমাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের যে 6টা টপিক ছিল, পণ্যবিন্যাস, পণ্যবিন্যাসের সুবিধা, পণ্যবিন্যাসের অসুবিধা, স্থির অবস্থান বিন্যাস, স্থির অবস্থান বিন্যাসের সুবিধা, স্থির অবস্থান বিন্যাসের অসুবিধা। তো এই 6টা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমরা এখন কোশ্চেন করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো কোশ্চেন নাই? সব পারো, সব বুঝছো? শহীদুল কে আসো
মোহাম্মদ শহীদুল ইসলাম, শহীদুল শহীদুল নাই, জয়েন করে গিয়ে ঘুমাইতে গেছে। রাউফুল ইসলাম, রাউফুল ইসলাম আছো? জি স্যার। তোমার কোনো প্রবলেম আছে? না স্যার, এখন পর্যন্ত নাই। এমন মতো নাই। সবগুলো আইটেম কি বুঝতে পেরেছো? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি, এখন পড়তে হবে। পড়তে হবে। তো তুমি একটু বলো তো, স্থির অবস্থান বিন্যাস কাকে বলে? স্থির অবস্থান বিন্যাস কাকে বলে? বলো। স্থির অবস্থান বিন্যাস কাকে বলে? না স্যার, পারলাম না। পারলাম না? তাহলে কি বুঝলাম? পারলাম না তো বুঝলাম কি? বলো। পণ্য বিন্যাস কাকে বলে সেটাই বলো, সহজ জিনিস। রাফল, পণ্য বিন্যাস কাকে বলে? পাবো না? ইর্তিজা হাসান, জি স্যার। একটু বলো তো বাবা, পণ্য বিন্যাস কাকে বলে? তো পড়তে হবে, পড়তে হবে। মনে করতে পারতেছি না। এই যে মাত্র আলোচনা করলাম, বুঝো না কেন? তোমরা আসলে বুঝতে চাও না। সমস্যা হচ্ছে মুখস্থ বিদ্যার কনসেপ্টটা তো বাদ দিতে হবে রে ভাই। তোমরা তো সৃজনশীল সিস্টেমের আওতায়, তোমরা কেন মুখস্থের কথা বলো, আবার পড়তে হবে সে কথা বলো? বুঝতে হবে, কারণ প্রত্যেকটা আইটেম বুঝতে হবে। যদি কোনো আইটেম না বুঝো, কোশ্চেন করে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো সেই আগ্রহটাও তো নাই তোমাদের ভিতরে। কোনো কোশ্চেন করো না তোমরা, আবার কোশ্চেন করলেও আনসার দিতে পারো না, তাহলে তো সমস্যা। তার মানে তো তোমরা লেখাপড়া মনোযোগ দিয়ে করো না, বুঝো না, তাই না? মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা আইটেম যদি তোমরা না বোঝো, তাহলে তো আসলে আমাদের পড়েও কোনো লাভ হবে না। আমাদের পড়ানোর মূল উদ্দেশ্য যাতে তোমরা বুঝতে পারো, প্রত্যেকটা আইটেম সম্পর্কে ভালো ধারণা তোমাদের থাকে। সেই জন্যই তো আমাদের উদ্যোগ, তাই না? তো সেটা যদি তোমরা না করো, তাহলে কিভাবে এটা ইয়ে হবে? বুঝতে পারছো? এটা পড়তে হবে, প্রচুর পরিমাণ পড়তে হবে। ইরফান, ইরফান আছো? ইরফান, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি একটু বলো তো বাবা, পণ্য বিন্যাস কাকে বলে? বলতে পারবে? হ্যাঁ, পণ্য বিন্যাস কাকে বলে? বলতে পারছো না, না?
আচ্ছা শোনো, তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো আমাদের সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা কন্টিনিউ করতে পারছি না। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, সে পর্যন্ত সবাই ভালো থাকো। নেক্সট উইকে ইনশাআল্লাহ দেখা হবে। আর তোমাদের সম্ভবত নেক্সট উইকে মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, এক সপ্তাহের জন্য বন্ধ, ঈদের ছুটি। তো সবাই ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকবে, এবং সবাই সেফটি থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং সবাই সবার জন্য আমরা দোয়া করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে।